তো আপনি এতক্ষণ হেডলাইন এবং ব্যানার দুটো জিনিস দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম, কেন সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আসছে। সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা বলতে শুধুমাত্র যে বাংলাদেশ সেনাবাহিনী তা না, সেনা, নৌ, বিমান এবং পুলিশ সবগুলোর উপরেই আন্তর্জাতিকভাবে একটা নিষেধাজ্ঞার চক্রান্ত চলছে। তো সেটা কেন চলছে, কিভাবে চলছে, কি হইতে পারে, ডটগুলো মিলিয়ে দিচ্ছি। বাকিটা আপনাদের চিন্তা চেতনা অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে দেখবেন যে আমার কথাগুলো সত্য হচ্ছে কি না বা সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ পুলিশ অলরেডি একটা লেটার দিয়েছে বিভিন্ন জায়গায় যে জঙ্গি হামলা ঘটতে পারে। গতকাল বা গত পরশু আবার সমস্ত বিমানবন্দর রেড অ্যালার্ট জারি করেছে, দেশে 8টি বিমানবন্দরে যে জঙ্গি হামলা হইতে পারে। হ্যাঁ, আজকে আবার আপনার তারেক জিয়ার যে তথ্য উপদেষ্টা বা কষা জাহিদ নামে যাকে পরিচিত, ডক্টর জাহিদ, তিনি বলেছেন যে দেশে জঙ্গি আছে। আর ঠিক আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে দেশে জঙ্গি আছে, তবে ওরা নিষ্ক্রিয়, মানে জঙ্গি নিষ্ক্রিয়। একজন বলছেন জঙ্গি আছে, একজন বলছেন জঙ্গি নিষ্ক্রিয়। তো জঙ্গিরা কি নিষ্ক্রিয় থাকে নাকি সক্রিয় থাকে সেটা বুঝতে আমার মনে হয় কোনো রকেট সায়েন্সের দরকার হয় না। আর জঙ্গি নাই এইটা যেমন বলতে পারবে না, জঙ্গি তৎপরতাও নাই সেটাও আপনি বলতে পারবেন না। আমাদের দেশে জঙ্গি আছে, যেমন হরকতুল জিয়াদ আছে, জেএমবি আছে, লস্করি তৈয়বা আছে, জয়সি মোহাম্মদ আছে, হিজবুত তাহিরির আছে, এছাড়াও আরো অনেক ধরনের জঙ্গি সংগঠন আছে, ছোট 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 অনেক জঙ্গি সংগঠন আছে। এইসব জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতাও আছে। তো এখন বিএনপি যেটা বলতে চায় সেটা হচ্ছে যে ভাই এই জঙ্গি নাটক আওয়ামী লীগ করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, জঙ্গি নাটক যদি আওয়ামী লীগ করে, তো 2001 থেকে 2003 সাল পর্যন্ত বিএনপি এবং খালেদা জিয়াও বলেছিল জঙ্গি নাই, দেশে কোনো জঙ্গি নাই। কিন্তু এরপরেই 2004, 5, 6 ওনারা এই যে সাবেক এক জঙ্গি নেতা আব্দুর রহমান, আপনাদের সকলের মনে আছে, বাংলা ভাই, ওনাদের কথা মনে আছে, এদের কারা ধরেছিলেন? শায়েক আব্দুর রহমানকে কার আমলে ধরা হয়েছিল? বাংলা ভাই কার আমলে? সারা বাংলাদেশে একসাথে 500 জায়গায় বোমা বিস্ফোরণ কার আমলে হয়েছিল? কাদের আমলে কোর্টে বোমা বিস্ফোরণে বিচারপতি নিহত হয়েছিল যদি জঙ্গি নাই থাকতেন? তো প্রশ্নটা ওনাকে দেরকে, এই যে বিএনপি আলাদেরকে, যে আপনারা যে বলেন সব ফেসিস্ট সরকার, ফেসিস্ট সরকারের জঙ্গি নাটক, তাহলে আপনাদের সরকারই তো মনে হয় প্রথম ফেসিস্ট আপনাদেরই সরকার। তা না হইলে কেন আব্দুর রহমান বা বাংলা ভাইকে ধরা হয়েছিল তখন? প্রশ্নটার জবাব একটু দিয়ে যাবেন। এছাড়া আপনারা জানেন কিছুদিন আগে মামুনুল হক, মানে কিছুদিন আগে কোথায়, এই 2 বছরের ভিতরে মামুনুল হক, তিনি 8 জন প্রতিনিধি নিয়ে আফগানিস্তানের তালেবানদের সাথে বৈঠক করে এসেছেন। এরপরে তালেবানদের এক ডিপ্লোম্যাট নুরুল হক নূর নামে এক ডিপ্লোম্যাট, তিনি বাংলাদেশে এসে 10 দিন থেকে গিয়েছেন, কিন্তু কেউ নাকি জানে না। পেপার পত্রিকায় লেখা হওয়ার পরেও ইউনুসীয় গভর্নমেন্ট মুখে কুলু পেটে বসেছিলেন, এটা আপনারা সকলেই জানেন। এই যে হাফিজ সাইদের ডান হাত লস্করি তৈয়বার সেকেন্ড ইন কমান্ড, তিনি বাংলাদেশে এসে সমস্ত বর্ডার এরিয়ায় ঘুরে গিয়েছিলেন, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সমস্ত বর্ডার এলাকায় ঘুরে গিয়েছিলেন। এগুলো আপনারা জানেন। এবং এটাও জানেন যে ভারতে যখন গাড়ি বোমা বিস্ফোরণ হয় তখন টঙ্গীর এক মাদ্রাসা থেকে রাতারাতি 200 ছাত্র, হুজুর, বৈরাগী সহ সব উধাও হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো খবর নাই। আর জঙ্গি নাই বলেন, এই জসিমউদ্দিন রহমানি, তিনিই তো কিছুদিন আগে, মানে তারেক ভাই আপনার গভর্নমেন্ট আসার আগে আপনার টিভি ইন্টারভিউতে বলেছিলেন যে ব্লগার বা অমুক তমুক এদেরকে হত্যা করার পেছনে ওনাদের হাত আছে এবং এটা জায়েজ আছে, এগুলো উনি বলছিলেন না? এই জসিমউদ্দিন রহমানি, জসিমুল হক বা জিয়াউল হক, এদেরকে ধরেন, এদেরকে ধরলেই কিন্তু জঙ্গি বেরিয়ে যাবে। এখন আসি কেন বলছিলাম যে নিষেধাজ্ঞা আসছে। দেন টিটিপি, যেটা কথা বলা হচ্ছে, টিটিপির সাথে বাংলাদেশ, টিটিপি কারা? টিটিপি হচ্ছে যে পাকিস্তানের জঙ্গি সংগঠন, যেটা পাকিস্তান সরকারের বিরুদ্ধে সংঘর্ষ করছে। হ্যাঁ, টিটিপিতে লোক বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে যুদ্ধ করতে যা মারা গেছে, এইসব নিউজ আপনারা বেশ কিছুদিন ধরে দেখছেন, আগেও দেখেছেন। বাঙালি মারা গেছে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে। এখন টিটিপির হয়ে নাকি আরো চলছে। তো এর মধ্যে আমাদের কাছে যতটুকু আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআই, এনএসআই,
এই 5 বাহিনী থেকে অলরেডি 475 জনের লিস্ট আছে, এবং তার মধ্যে প্রায় 300 জনকে নজরবন্দি করা হয়েছে, 13 জনকে গ্রেপ্তার, 23 জন হাওয়া হাওয়া হয়ে গেছে, মানে ওরা কোথায় আছে জানে না। এবং এরা সব এরোনট ইঞ্জিনিয়ার, মানে বিমান বাহিনী প্রশিক্ষিত, বিমান পরিচালনা করতে পারে, বিমান চালাইতে পারে, এই ধরনের লোকজন নাকি বেরিয়েছে যারা পলাতক। আপনাদের নির্ঘাত একটু মনে আছে কিছুদিন আগেই একটা প্রশিক্ষণ বিমান পড়েছিল ঢাকার একটা স্কুলে, অনেকগুলো ছাত্রছাত্রী। সেটাকে আপনারা কিভাবে বলবেন যে জঙ্গি নয়, জঙ্গি কর্মকাণ্ড নয়? কেন আজকে দেশে 8টা বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে? কেন রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সংসদ ভবন অমুক তমুক সব জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়? কেন বলা হয় যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও হয়তো আক্রমণ হইতে পারে? এগুলো সব একটু মিলান, সব চিন্তা করেন। এটা আমার কথা না, এটা পুলিশের কথা। পুলিশ যেই গোয়েন্দা প্রতিবেদন দিয়েছে সেটা আপনারা সকলেই জানেন এবং দেখেছেন। গতকালকে সম্ভবত এখনই সময় একটা টিভি, আজকে অবশ্য কালের কণ্ঠ থেকে শুরু করে বিজনেস স্ট্যান্ডার্ড, প্রথম আলো সবাই দিয়েছে, এক রিক্সাম্যান ড্রাইভার ডেলিভারি দিতে না পারে একটা ছোট্ট প্যাকেট, সেটাকে কেটে করেছে যে কিছু আছে কিনা, যখনই সেটা খোলার পরে বিস্ফোরণে তিনি আহত। তো এইটা তো হয়তো সিমটম। এই ধরনের হয়তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বড় বড় প্যাকেট পাঠানো হবে, কোথাও পাঠানো হবে, ধরেন স্কুল, কলেজ, মাদ্রাসা বা সরকারি অফিস আদালতে, সেখানে নেওয়া হবে, বা কোনো একটা কার্টুন স্টেশন, বাস স্টেশন, রেলওয়ে স্টেশন বা বিমানবন্দরে কোথাও এক কোনায় পড়ে আছে, আপনি জানেন না। আমরা বাঙালি তো অতি উৎসাহে যাইয়া বাস কাইটা খুলে দেখলাম যে শালা কার কার্টুন ফালায় রাখছে, একটু খুলে দেখতে যাইয়াই ব্লাস্ট হইল, শত শত লোক মারা গেল। হইতে পারে না। তা কেন বলছি যে এই নিষেধাজ্ঞা আসবে? তার কারণ কি দেখেন, টিটিপি কথা আগেই বলেছি আপনার। টিটিপি হচ্ছে যে আপনার পাকিস্তানের জঙ্গি সংগঠন, যারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে লাগছে। আর আমাদের দেশে যে টিটিপির জঙ্গি আছে এবং টিটিপি রিক্রুটমেন্ট হচ্ছে, এই দিয়েছে কারা? পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। এটা একদম সরাসরিভাবে আমেরিকার একটা চাল হইতে পারে। তার কারণটা কি বলি এখন? হামে রুগী মারা যাচ্ছে, এগুলো নিয়ে যখন সারা বাংলাদেশের মানুষ চিল্লাচিল্লি করছে, সরকার চুপ। এরপরে এই চুক্তি, আমেরিকার সাথে এই চুক্তি নিয়েও যখন কথাবার্তা সারা দেশের মানুষ বলছে, তখন সরকার চুপ হয়ে আছে। বুদ্ধিজীবীরাও কেউ কথা বলছে না। এগুলো নিয়ে দেশের জনগণ যাতে খেপা না যায়, দেশের জনগণকে অন্যদিকে দৃষ্টি সরানোর জন্য হইতে পারে যে এই টিটিপি আছে। আর এই জিনিস দেখাইতে পারলেই তাদের সেই ব্যর্থ রাষ্ট্র পরিণত করা। তার মানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের যেসব সেনা গোয়েন্দা কর্মকর্তারা যায়, পুলিশ যায়, তাদের উপর একটা নিষেধাজ্ঞা আসবে যে তোমার দেশে এত জঙ্গি, তোমার দেশে জঙ্গি ধরা হয়, তোমার দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশের ভিতরে জঙ্গি ধরা হয়, তুমি কিভাবে আরেক দেশে যে জঙ্গি নিধন করবা? সুতরাং তোমার যাইতে হবে না বাবা, তুমি তোমার দেশ সামলাও, তুমি একটা ব্যর্থ রাষ্ট্র, তুমি রাষ্ট্রই ব্যর্থ, তোমার দেশের লোক নিয়ে কই থেকে যাবো? আপনি দেখছেন শান্তিরক্ষী বাহিনীতে আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইরান, এখান থেকে কোনো সেনা নিতে নেয় না। তার কারণ হচ্ছে ওরা ব্যর্থ রাষ্ট্র। সুতরাং আমাদের বাংলাদেশটাকে টোটাল ব্যর্থ রাষ্ট্র করার জন্য এই সামরিক বাহিনীর ভেতরে একটা অংশ আছে যারা জঙ্গি তৎপরতা চালায়, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যাতে একটা নিষেধাজ্ঞা চলে আসে, এবং যে কোনো মুহূর্তে নিষেধাজ্ঞাটা আসতে পারে। সেই নিষেধাজ্ঞা আসলে এটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এরপরে আমেরিকান ডিপ স্টেট সহ পাইকারা যা যা করার তাই করতে পারবে। আপনার আফগানিস্তানে সেই লোকের মৃতদেহ হয়তো দেখেছেন, কিভাবে খালে পাওয়া গেল, ওনারা কারা? আজকে এক ভারতীয় মহিলাকে হত্যা করা হইলো, রাস্তায় পিটে মারা হইলো বাংলাদেশে, ঢাকায়। এরা কারা? সবকিছু মিলান, সবকিছু বোঝেন, বোঝার পরে হয়তো বুঝতে পারবেন যে আসলে কেন বলছি যে একটা নিষেধাজ্ঞার পায়তারা চলছে বাংলাদেশের উপরে, সামরিক বাহিনীর উপরে, বাংলাদেশের সামরিক বাহিনীর উপরে আন্তর্জাতিক জাতিসংঘের একটা নিষেধাজ্ঞা চড়াইয়ে দেওয়ার প্ল্যান আগে ছিল, পারে নাই, বিভিন্ন সময়ে চেষ্টা করেছে, পারে নাই, তবে এবার সফল হবে। তার কারণ হচ্ছে যে এবার ঠিক বাংলাদেশ সামরিক বাহিনী বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আইএসআই এর, পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বড়ি অলরেডি গিলা শুরু করেছেন। ওনারা পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিসের গোয়েন্দা রিপোর্টে টিটিপি আছে বলছেন, কিন্তু আমি বলবো বাংলাদেশের টিটিপি থাক না থাক, হয়তো অল্প বিস্তর থাকতে পারে, তবে এরা আমাদের সংসদ ভবন বা কোথাও হামলা করবে না। যদি হামলা করেই বাংলাদেশের যেসব আছে জঙ্গি সংগঠন, হরকতুল জিহাদ, জেএমবি,
তারপরে জয়সি মোহাম্মদের যা আছে, হিজবুত তাহিরির, এরা করতে পারে। আর এইগুলোরে ধরার জন্য জসিমউদ্দিন রহমানিকে ধরেন, জিয়াউল হক সাহেবকে ধরেন, ওনাদেরকে ধরেন, হাফিজ সাঈদের সেকেন্ড ইন কমান্ড যারা এসেছিলেন, যারা তাদের সাথে বৈঠক করেছেন তাদেরকে ধরেন, শামসুল হক মামুনুল হককে ধরেন যিনি আফগানিস্তান গিয়েছিলেন এবং আফগানিস্তানে বৈঠক করেছেন, এদেরকে ধরেন, সঠিক বেরিয়ে আসবে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বারের নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের ফলাফলগুলো আপনারা দেখেছেন যে যেখানেই আওয়ামী লীগপন্থী আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেখানে অধিকাংশ বারেই তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছেন। আবার কয়েকটি জেলার বারে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। কিন্তু এই যে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ইলেকশন কিংবা ঢাকার যে বারের ইলেকশন, সেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের কম্পিট করতে দেওয়া হচ্ছে না। এমনকি এই যে বার কাউন্সিলের নির্বাচনে কেন অংশগ্রহণ করতে পারবেন না, এই যে ফ্যাসিস্টদের দোসর, এগুলো সব বস্তা পচা কথা। তো এর ফলে কি হচ্ছে? এটা কি বিএনপির জন্য খুব ভালো হচ্ছে? একটা জিনিস আমি বুঝি না, যে আওয়ামী লীগ আমলে দীর্ঘ সময় এই সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের বিভিন্ন পজিশনে বিএনপির নেতৃবৃন্দরা ছিলেন, বিএনপির আইনজীবীরা কিন্তু জয়লাভ করেছিলেন, এবং ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন এবং আরো অনেকেই। তার ফলে কি আওয়ামী লীগ গভর্নমেন্ট পড়ে গেছে? বারের নেতৃত্ব যদি বিএনপির হাতে নাও থাকে, তাদের প্রার্থীরা যদি পরাজিত হয়, তাতে কি সরকার পড়ে যাবে? নাকি সরকারের ক্রেডিবিলিটি বাড়ে যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়? আমি স্যালুট জানাই ঢাকার বারের এবং স্পেশালি সুপ্রিম কোর্ট হাইকোর্টের যেসব আওয়ামী অনুসারী আইনজীবী আছে, দে হ্যাভ শোন দেয়ার কারেজ। এই ভিডিওটা দেখেন, এটা দেখে আসলে বোঝাই যায় যে একদিকে বিএনপি কতটা ভয় পেয়েছে, আর একদিকে আওয়ামীপন্থী আইনজীবীরা এই প্রতিকূল সময়েও কতটা স্পিরিটেড। পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, যারা বলেছেন আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ, আমরা বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ কোন পার্লামেন্টের সিদ্ধান্তের জন্ম নেয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ বরঞ্চ বাংলাদেশের পার্লামেন্টের সৃষ্টি করেছে। এদেশের সমস্ত মানবাধিকারের আইনগুলোকে সৃষ্টি করেছে। বাংলাদেশের তারাই আওয়ামী লীগ যারা ৭১ সালের ৩০ লক্ষ শহীদের রক্তকে সম্মান করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা ২ লক্ষ বাবুদের ইজ্জতকে সম্মান করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা বাংলাদেশের ধর্মের স্বাধীনতাকে স্বীকার করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা আমার ভাইয়ের রক্তে লাগানো ২১শে ফেব্রুয়ারি গানকে শুনলেই যাদের রক্ত টকবক করে। আজকে তারাই আওয়ামী লীগ যারা ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর ভাষণ শুনলে যাদের রক্ত টকবক করে। তারাই আওয়ামী লীগ যারা বাংলাদেশে জঙ্গি উত্থানকে অস্বীকার করে, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, বাংলাদেশকে ভালোবাসে। তারাই আওয়ামী লীগ যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। যতদিন থাকবে আওয়ামী লীগও থাকবে। এবং এই যে আওয়ামীপন্থী আইনজীবীদের কম্পিট করতে দেওয়া হলো না, এটা নিয়ে কিন্তু বিএনপির ভেতরেও সমালোচনা আছে। একজন এই ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা এবং বর্তমানে বিএনপির নেতা, তিনি দেখেন এই যে স্ট্যাটাস দিয়ে কি বলেছেন। অর্থাৎ এই যে এটা যেটা সমস্যা হয় যে কতিপয় লোক তাদের নিজেদের নেতৃত্বটা ইনশিওর করার জন্য
একেবারে বাই হুক্কুরু আর বাই কুক্কুরু তাদের জিততে হবে। কম্পিট করে আপনি জেতেন। আপনার যদি এত ভালো কাজ করে থাকেন, আপনাদের যদি এত গাটস থাকে, তাহলে আপনি সবার জন্য নির্বাচন উন্মুক্ত করেন। যদি ভোটাররা আপনাকে ভোট দেয়, আপনি আইনজীবী পরিষদের নেতা হবেন। কিন্তু আপনি ভালো করেই জানেন যে আপনার এই মুহূর্তের অবস্থা কি। সুতরাং আপনি স্বৈরাচারী কায়দায় আপনার যাদের জয়লাভের সম্ভাবনা আছে তাদের আপনি নির্বাচনে অংশগ্রহণই করতে দিলেন না। এবং খবর পেলাম যে এই সিদ্ধান্তে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা আছেন তারাও খুব অসন্তুষ্ট, এবং সেখানে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এক পর্যায়ে উঠে বেরিয়ে চলে গেছেন। যা হোক, একটা সরকার শুরুতে যে এরকম তালগোল পাকিয়ে ফেলবে এইটা আমাদের ধারণারও বাইরে ছিল বলা যায়। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু নানান আলোচনা চলতেছে। বিএনপির আমলে এটা উদ্বোধন হচ্ছে ঠিকই, কিন্তু এটা সমস্ত কৃতিত্ব তো শেখ হাসিনার সরকারের। এখন দেখলাম কয়েকজন ছাগু বলার চেষ্টা করতেছে যে এইটা নাকি সব সরকারের অবদান নাকি আছে। মোটেও না, এটা পাকিস্তান আমলে করার কথা ছিল, এটা এখানে না করে পাকিস্তান সরকার এটা করাচিতে করেছে। করাচিতে সেই সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য দাবি জানিয়েছিলেন। স্বাধীন বাংলাদেশে তিনি তার যত প্রায়োরিটি ছিল তার মধ্যে এই রূপপুরের এটা ছিল। কিন্তু শেখ হাসিনাই এটাকে বাস্তবে পরিণত করেছেন। তিনি রাশিয়াকে এখানে এনেছেন, এবং এই প্রকল্পটা যদি দেখেন এটা আসলে রাশিয়ার এক ধরনের বিনিয়োগ। এখানে টোটাল যে খরচ হয়েছে তার চেয়ে 90%-এরও বেশি ইনভেস্টমেন্ট করবে রাশিয়া, এবং বাংলাদেশ সরকার 15,000 কোটি টাকা এখানে দেবে। সেই 15,000 কোটি টাকা মেইনলি এই যে জমি দিচ্ছে, ওখানে নদী শাসনের একটা ব্যাপার আছে। সো এইভাবে 15,000 কোটি টাকা দিচ্ছে, আর বাকি টাকা রাশিয়া দিচ্ছে, এবং রাশিয়া এটা লং টার্ম লোন, 28 বছর, 2 বছর ল্যাপস হয়ে গেছে, তো পরিবর্তে ধরে নি 28-30 বছরের মধ্যে তারা এই লোনটা উঠায় নেবে। এবং পারমাণবিক বিদ্যুতের একটা সুবিধা হলো এটা একদম চিপেস্ট, এটা পার ইউনিট কস্ট হয়তো 6 টাকা, অন্যদের ইউনিট কস্ট যেমন 12-13 টাকা, 20 টাকা এরকম। এবং এটা লনজিভিটিও অনেক, এটা 50 থেকে 60 বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব, এবং এটা যদি ওয়েল মেনটেইনড হয় তাহলে এটা আরো 50-60 বছর এক্সট্রা ইউজ করা যাবে। তার মানে 100 বছরের মতো এটা একটা প্রকল্প। এবং ভেরি ইন্টারেস্টিং হলো বাংলাদেশের বিনিয়োগ 15,000 কোটি টাকা, আর মানে 1 বিলিয়ন সামথিং, আর ওদিকে রাশিয়ার বিনিয়োগ হলো প্রায় 11 বিলিয়ন বা 12 বিলিয়নের কাছাকাছি। এখন নিন্দুকেরা বলতেছে যে এইখান থেকে শেখ হাসিনার সরকার 5 বিলিয়ন বা 60,000 কোটি টাকা দুর্নীতি করছে, আত্মসাৎ করছে। তো যেখানে বাংলাদেশের বিনিয়োগ 15,000 কোটি টাকা, তাও আমি বললাম ইন দ্য ফর্ম অফ ল্যান্ড, হ্যাঁ, নদী শাসন, এইসব। তো সেখানে 15,000 টাকা আপনি বিনিয়োগ করে আপনি 60,000 টাকা চুরি করলেন, তাহলে বাকি 45,000 টাকা আপনি কোত্থেকে পাইলেন? রাশিয়া। এবং দেখেন এই প্রজেক্টের জিনিসপত্র সব আসছে অধিকাংশ রাশিয়ার থেকে আসছে, তাদের লোকবল এখানে কাজ করছে, হ্যাঁ, সবকিছু তারাই স্পেন্ড করছে বলা যায়। তাহলে রাশিয়ার টাকার থেকে 45,000 টাকা আওয়ামী লীগ সরকার চুরি করছে বলতে চান? মানে মাথার মধ্যে কি পরিমাণ গু থাকতে হবে যে এই গুজবটা বিশ্বাস করতে এবং এটা ছড়াইতে। সেই ঘটনাই আমরা দেখতে পাচ্ছি যে, এবং দেখেন এই গত 2-3 দিনের মধ্যেও সাংবাদিকরা রাশিয়ার রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে আছেন তাকে প্রশ্ন করেছিলেন এই 5 বিলিয়ন দুর্নীতির বিরুদ্ধে। তিনি মানে তার উত্তরটা সহজ ভাষায় বললে বলে, ভাই আপনারা কি আমার ব্যাককল পাইছেন যে আমার প্রজেক্ট থেকে 12 বিলিয়ন ডলারের একটা প্রজেক্ট, সেখানে 5 বিলিয়ন একজন খেয়া ফেললো। Yes, I don't understand your question. Frankly speaking, it's a rumor, first of all, and false rumor. This is the matter. You should understand. The certain statement of our Rosatom company was made. Please look into it. It was 3 to 4 days ago. For my side, I can say you frankly that imagine $5 billion. Yeah. It's a big amount. Of course. Of course, and how it can be done?
to give to somebody $5 billion when the construction is just a little bit our credit, it was $11.38 billion. So do you think that we are so much crazy? মানে এই গুজবগুলো আমি আজকাল অবাক হই না কেন, কারণ এই গুজব ছড়িয়েই কিন্তু এরা এত দূর আসছে। এই বিএনপি বলেন, ইউনূস বলেন, আসিফ নজরুল বলেন। আসিফ নজরুলের সেই কথাটা মনে আছে, সে যে বলছিল যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, কিন্তু আজ অবধি তিনি কিন্তু প্রমাণ করতে পারেন নাই। তিনি উপদেষ্টা হওয়ার পরেও এই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। এখন আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, আসিফ নজরুলের একজন ছাত্র একটা স্ট্যাটাস শেয়ার করছে। আসিফ নজরুল আজকাল ফেসবুকে যে স্ট্যাটাস দেয় সেখানে কমেন্ট সেকশন অফ করা থাকে। তিনি ধারণা করতে পারেন, আপনারাও ধারণা করতে পারেন যে আসিফ নজরুলের স্ট্যাটাসের নিচে কি ধরনের কমেন্ট হইতে পারে। খুব কান্নাকাটি করতেছে আসিফ নজরুল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে কোন এক ভূমিদস্যুর পত্রিকা নাকি তার এবং কয়েকজন উপদেষ্টার পেছনে লাগছেন। তার বিরুদ্ধে অভিযোগ 1000 কোটি, 100 কোটি, এই যে সাব রেজিস্ট্রারদের বদলি টাকা। আদালতে যদি এই মুহূর্তে আপনার পরিচিত কোনো কেউ থাকে আওয়ামী লীগের বা যে জেলে আছে বা জামিনের জন্য যাচ্ছে, তাহলে একটু খোঁজ নিয়ে দেখবেন যে আমি তো কালকেও শুনলাম যে একটা 20 টাকার মিনারেল ওয়াটারের বোতল আসামির হাতে পৌঁছে দেওয়ার জন্য পুলিশকে 500 টাকা ঘুষ দিতে হয়। একটা রিমান্ডে নিলে সেখানে আপনার প্রতিদিন 1 লাখ 2 লাখ টাকা করে ডেইলি দিতে হয়। জামিনের জন্য আগে যদি খরচ হইতো 50,000 টাকা, এখন সেখানে খরচ হয় 5 লাখ টাকা। এই কালচারটা করে গেছে আসিফ নজরুল। এখন আপনি ফেসবুকে কান্নাকাটি করেন কমেন্ট সেকশন অফ করে, আবার বলেন যে প্রমাণ করতে হবে আমি দুর্নীতি করছি। দুদকে আপনার বিরুদ্ধে কতগুলো অভিযোগ এই মুহূর্তে জমা আছে আসিফ নজরুল সাহেব, আপনি কি জানেন? আপনি প্রমাণ চান, তাহলে আপনি 26 লাখ লোকের কথা বলছেন, সেই প্রমাণ কই? রূপপুরে যে 5 বিলিয়ন বা 60,000 কোটি টাকা আওয়ামী লীগের সরকার দুর্নীতি করছে, সেই প্রমাণ কই? বছর বছর $16 বিলিয়ন বিদেশে পাচার করছে, সেই প্রমাণ কই? নিজেরাই তো প্রমাণ ছাড়া কথা বলছেন। আর যে দুর্নীতি আপনি করছেন, যেটা সব পারিপার্শ্বিক সব প্রমাণ দিয়ে বলা যায় যে এই দুর্নীতি এখানে সংগঠিত হয়েছে, এবং সেই সংগঠিত দুর্নীতিতে আপনি নাই, বিং দ্য হেড অফ দ্য মিনিস্ট্রি, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর যদি সাহসী থাকতো কমেন্ট সেকশনটা অন রেখে আপনি কাজ করতেন। গতকাল নিউ মার্কেটের পাশে শাহনাজ ছাত্রাবাস আছে, সেইখানে সামনে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। পরে জানা গেল সে অন্যতম শীর্ষ সন্ত্রাসী টিটন। এই টিটন ঢাকার আর এক সন্ত্রাসী আছে ইমন, তার ডান হাত বলে শুনেছি। এই টিটন একটা মার্ডার কেসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সম্ভবত 2013 বা 14 সালে সেই রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 2024 সালের 8ই আগস্ট এই আসিফ নজরুল্লাহ দায়িত্ব নিয়েছে। 12ই আগস্ট, 4 দিনের মাথায় টিটন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টিটন 12ই আগস্ট কারাগার থেকে বেরিয়ে গেছে। আসিফ নজরুল সাহেব, কি এমন ঘটনা ঘটলো যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি 4 দিনের মাথায় জেল থেকে বেরিয়ে যায়? আপনি নিজেকে কত দোয়া তুলসী পাতা দাবি করবেন? যদি বলি এই, এবং সে ছিল বাবর ইলাহি হত্যাকাণ্ডের কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। কত টাকার বিনিময়ে এই টিটনকে মুক্তি দেওয়া হয়েছিল, এবং সেই টিটন বেরিয়ে এখন ইনভেস্টিগেট করা হচ্ছে সে কি আবার আন্ডারওয়ার্ল্ডে চলে গিয়েছিল, আবার সন্ত্রাসে জড়িয়ে গেছে, এবং কালকে কারা তাকে হত্যা করেছে। আননোন গানম্যান, ইটস এ ভেরি স্পেশাল টার্ম। তো আপনারা গুমের বিরুদ্ধে কথা বলেন, আপনারা ক্রসফায়ারের বিরুদ্ধে কথা বলেন, টিটনের হত্যাকাণ্ডটাকে আপনারা কি বলবেন? এখন দেখি আবার কোন নাটক আসে, কোন জজমিয়া নাটক আসে। তো এই হলো বাংলাদেশ। বিএনপির আইনজীবীরা কাঁপছে, রূপপুর প্রকল্প শেখ হাসিনা করছে, এটা তাদের দহন হচ্ছে আর কি, জ্বলে যাচ্ছে। কিন্তু বাংলার মানুষ কিন্তু বলছে
বাংলার মানুষকে থামানো যাচ্ছে না। যতই দিন যাচ্ছে ততই শেখ হাসিনার সরকার বারবার দরকার, এটা সাধারণ মানুষ বলছে, এটা আওয়ামী লীগের আর নিজস্ব স্লোগান নেই। আর এই আসিফ নজরুল, আরো আছে একজন রিজওয়ানা হাসান, তারপরে সে অধিকারের শুভ, এদের আদিলুর রহমান শুভ, এদের নানা রকমের দুর্নীতির খবর বেরিয়ে আসছে এবং আরো আসবে। কারণ বেসিক্যালি এই মানুষগুলো মানুষ নামের কলঙ্ক, এরা দুর্নীতিবাজ।